শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, চমৎকার সুন্দর সকালে যদি চমৎকার একজন অতিথি থাকে তাহলে সোনায় সোহাগা, কিন্তু তার সাথে যদি সুস্মিতা থাকে আরো ভালো হয়ে যায় দিনটা। শুভ সকাল মাসুক, কেমন একসাথে আছো? বললাম আমি ভালো আছি, তুমি? ভালো আছি এবং আমরা আরো বেশি ভালো থাকতে একদম। চাই। এবং আজ আমাদের সঙ্গে আছেন একজন চিকিৎসক, একদমই তার তাই। থেকে অনেক বিষয় জানার আছে। কে আছেন তুমি পরিচয় করে দাও। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক আসিফুর রহমান। তিনি একাধারে একজন চিকিৎসক, গবেষক, উদ্ভাবক এবং লেখক। চলুন তাকে স্বাগত জানাই। শুভ শুভ সকাল। সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে। এবং আমরা যদি একটু অন্যভাবে বলি যে চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটিস থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা তারই উত্তরসূরি হিসেবে এক প্রকার কাজ করছেন এবং সমাজের জন্য দিয়ে যাচ্ছেন। এই নোবেল পেশাকে আপনি আসলে আপনার দৃষ্টিতে কিভাবে দেখছেন? চিকিৎসা পেশা তো অবশ্যই অত্যন্ত সম্মানের পেশা। এখন সবসময় আসলে মানুষের যেই স্যাটিসফ্যাকশন বা মানুষের যেই আকাঙ্ক্ষা, এর স্তরটা আমাদের পক্ষে অতিক্রমের সম্ভব হয় না, অতিক্রম করতে হয়তো সম্ভব হয় না। অনেক সময় মানুষের মধ্যে কিছু এক্সপেকটেশন থেকে যায়। তারপর আমি বলবো দোষ গুণ সব কিছু বিবেচনায় স্টিল নাও জি। এই পেশা সবচেয়ে ভালো, সবচেয়ে সম্মানিত পেশা, এবং অ্যাজ এ ডক্টর আই এম প্রাউড। চমৎকার। অবশ্যই সেই প্রাউড ডক্টর হওয়ার গল্প আমরা শুনবো ধীরে ধীরে, কিন্তু আপনাকে একটু আমরা ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। ছোটবেলায় কেমন ছিল একটু বিস্তারিত শুনবো, এবং ছোটবেলায় কি স্বপ্ন দেখতেন সেটাও জানতে চাই। আমার ব্রন অ্যান্ড ব্রট আপ এয়ারফোর্সে। আমার বাবা এয়ারফোর্সের অফিসার ছিলেন, মা ছিলেন সায়েন্স স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। তো সেখান থেকে খুব ডিসিপ্লিন লাইফ আসলে বড় হওয়া। তো আমি যখন স্কুলে পড়তাম তখন আমি দেখতাম যে আমাদের পাশেই ছিল, বিএফ সায়েন্স স্কুলের পাশেই ছিল প্যারেড গ্রাউন্ড। তো ওখানে সামরিক কুচকাওয়াজ হতো। তো আমরা স্কুল থেকে উকি দিয়ে দিয়ে দেখতাম। আর ওই সময় একটা খুব ইচ্ছা ছিল, ভীষণ ইচ্ছা ছিল পাইলট হব। আচ্ছা। তো এরপরে আসলে আইএসএসবিতে তখন ওভারওয়েট ছিল, ওভারওয়েটের কারণে আসলে আর হয় না। পরবর্তী সময় সেকেন্ড অপশন হিসেবে আমি চিন্তা করি যে না, আই শুড বি ডক্টর। আচ্ছা। তখন আসলে আবার চিকিৎসা বিজ্ঞানে আসা। আচ্ছা, সেই জার্নিটা আসলে আমরা আরো বিস্তারিত শুনতে চাই। একদম শুরুতে আসলে আপনার শৈশব ছিল চট্টগ্রামে। চট্টগ্রামে সে সময় প্রাকৃতিক পরিবেশ, আপনার বেড়ে ওঠা, বন্ধু বান্ধব সবকিছু নিয়ে একটু ছোট্ট করে শুনি। ওখানে আমাদের ঘাঁটি হচ্ছে বিএফ ঘাঁটি জহুরুল হক, এটা একদম পতেঙ্গায় কর্ণফুলীর পাশে, এবং এই কর্ণফুলীর পাশেই ছিল হচ্ছে মোহনা। আচ্ছা। তো আমাদের সময় আমি যেটা দেখতাম, আমরা প্রচুর মাঠে খেলাধুলা করতাম। আমাদের স্কুলের পাশেই ছিল মানে আদিগন্ত বিস্তৃত মটর বাগান, মানে ওখানে মটরশুঁটি থেকে শুরু করে বিভিন্ন সিজনাল সবজি চাষ হতো। এখন অবশ্য নেই। আচ্ছা। এখন হচ্ছে আস্তে আস্তে আধুনিকায়নের কারণে বিল্ডিং তৈরি হচ্ছে, এয়ারফোর্স বিভিন্ন স্থাপনা তৈরি করছে। তখন এই মাঠগুলোর মধ্যে আমরা প্রচুর দৌড়াতাম। আচ্ছা। মানে স্কুল ছুটি, টিফিন পিরিয়ড হওয়া মানে হচ্ছে ছুটাছুটি, দৌড়াদৌড়ি, এটা একটা বিষয়। পাশে ছিল কর্ণফুলী নদী, ওটার পাশে অনেক বড় একটা মাঠ ছিল। আচ্ছা। মাঠটা খুব মজার, মানে ওই সময় যখন জোয়ার আসতো মাঠটা পুরো ভরে যেত, তো ভাটার সময় আবার মাঠ খালি হয়ে যেত। আচ্ছা। তো আমরা বুঝতাম যে কখন ভাটা আসবে। আচ্ছা আচ্ছা। তো আমরা স্কুল থেকে ওই সময়টাই ওখানে যেতাম, ওখানে গিয়ে খেলাধুলা করতাম। তো এই শৈশবটা আমার কাছে মনে হয় যে এখনকার জেনারেশন এই ধরনের শৈশব হয়তো পাবে না। তো এই যে শৈশব বা শাসন সবকিছুর মধ্যে থেকে যে শৈশবকে এনজয় করার যেই স্কোপ, এটা অসাধারণ ছিল। আর বন্ধু বান্ধব বলতে ম্যাক্সিমামই ছিল এয়ারফোর্সের স্টাফ যারা ছিলেন, অফিসার যারা ছিলেন, তাদের বাচ্চা কাচ্চা বা তাদের আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকে হয়তো বিএন থেকে আসতেন। আর ঘাঁটি জহুরটা একদম পতেঙ্গাতে একটু আইসোলেটেড ছিল। আচ্ছা। এখান থেকে আপনি যদি শহরে যেতে চান সেক্ষেত্রে আপনাকে ওই সময় প্রায় 40-45 মিনিট সময় লাগতো। আচ্ছা আচ্ছা। তা আমাদের আসলে শৈশব, খেলাধুলা সবকিছু ওই বেজে ছিল, বেজের মধ্যেই ছিল। ভেরি 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 গুড এক্সপিরিয়েন্স, মেমোরেবল এক্সপিরিয়েন্স, চাইল্ডহুড এক্সপিরিয়েন্সটা। আপনি বাবা এবং মায়ের কথা বলছিলেন, তাদের প্রফেশনগুলো আমরা জেনেছি, কিন্তু পরিবারের প্রফেশনের বাইরেও বাবা হিসেবে কেমন ছিলেন সেটা একটু জানি। বাবা খুব শাসন করতেন। আচ্ছা। বাবা খুব কঠোর মানুষ ছিলেন, বাবাকে খুব ভয় পেতাম। আচ্ছা আচ্ছা। বাবার একটা জিনিস ছিল, বাবার জেদ ছিল প্রচন্ড। বাবা যেটা বলতেন বাবা সবসময় চাইতেন সেটাই হোক। মা আবার এই বিষয়ে খুব লিবারেল ছিলেন। আচ্ছা।
মা সবসময় চিন্তা করতেন যে আমার বাচ্চা বড় হবে, মানে আমি এই বয়সে সেটা বুঝি যে তার সব দিকেই তার খুব জ্ঞান থাকতে হবে। আচ্ছা। মা যেমন স্কুলের পড়াশোনা দেখতেন, একইভাবে মা, আমি যখন ছোট, আমার মনে আছে আমি যখন ক্লাস 2 বা 3-তে পড়ি, ওই সময় থেকেই বাসায় হুজুর আসতো আমাদের। আচ্ছা। ইমাম আসতো, মুয়াজ্জিন আসতো, ওনারা ঠিক ফজর থেকে শুরু, আজান শেষ, নামাজ শেষ, আমি এদিকে ওদিকে নামাজ পড়তাম, ওনারা আসতেন, ঠিক স্কুল 7টার সময় থেকে শুরু হতো, ওনারা 6:45 পর্যন্ত আমাদের 2 ভাইকে, আমি আমার ছোট ভাই, ওটা একদম ছোট্ট, পড়াতেন। একই মা আবার আমাকে উচ্চাঙ্গ সঙ্গীতে ভর্তি করে দিতেন। বাহ। মানে একই সাথে ইসলাম চর্চাও হতো, একই সাথে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চাও হতো। তো যেটা হতো যে সেটা হচ্ছে যে আমি 10ম শ্রেণীতে উঠার আগেই আমার উচ্চাঙ্গ সঙ্গীতে গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়। দারুণ। এটা ছিল উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, উনি পরবর্তী সময় মরণোত্তর 21 পদক পেলেন জি জি। ওনার ইনস্টিটিউটে, উনি আর্য সঙ্গীতের প্রিন্সিপালও ছিলেন। তো মার ফিলোসফি ছিল যে তুমি কোনো কিছুকে খারাপ বলার আগে তুমি ইউরসেলফ ইউ শুড জাজ, তোমাকে নিজে থেকে বুঝতে হবে, জানতে হবে, এবং একটা সময় যখন তুমি বড় হবা তখন তুমি কোনটা ভালো কোনটা খারাপ সেটা তুমি গ্রহণ করবা। তো এখন যেমন ফিলোসফিক্যাল বা ব্যক্তিগত কারণে আমি আর উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করি না, মানে আমি ওটা বাদ দিয়ে দিছি। আচ্ছা, এখানে আপনার বোধটা কি আসলে, আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি বুঝলেন যে এক একজন মানুষের এক একটা হিউম্যান সাইকোলজি, জি, আপনি একটা পর্যায়ে এসে আপনি কোন দিকে যাবেন সম্পূর্ণ ইউর সেলফ জাজমেন্ট, মানে আপনি কোন দিকে হাঁটবো, কোনটা আমার ভালো লাগে কোনটা ভালো লাগে না। তো এটা আসলে ব্যক্তিগত জীবন চর্চা, এটা একান্তই ব্যক্তিগত। জি। আপনার সম্পর্কে আরো অনেক কিছু জানবো, তবে এই মুহূর্তে আমাদের হাতে কিছু তথ্য আছে দর্শকদের জানাতে চাই। জি, আমাদের আজকের অতিথি ডাক্তার আসিফ উর রহমান, বাংলাদেশের জরুরি চিকিৎসা, ইমার্জেন্সি মেডিসিন, নিবিড় পরিচর্যা, ক্রিটিক্যাল কেয়ার, আইসিইউ ও অ্যানেস্থেশিয়া বিষয়ে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একজন চিকিৎসক, গবেষক, উদ্ভাবক ও লেখক। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং পরবর্তীতে বিএমইউ, বিসিপিএস এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন থেকে এমআরসিএম সহ উচ্চতর ডিগ্রি এবং ফেলোশিপ অর্জন করেন। তিনি বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে কনসালট্যান্ট, আইসিইউ অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিন হিসেবে কর্মরত রয়েছেন। এভারকেয়ার হাসপাতাল ঢাকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার পাশাপাশি তিনি 2019 সালে ইমার্জেন্সি মেডিসিন টিউটর্স প্রতিষ্ঠা করে চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। গবেষণা ক্ষেত্রে তিনি ডেঙ্গু, কোভিড-19, সেপসিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে 12টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন, যা দেশ বিদেশের চিকিৎসা অঙ্গনে সমাদৃত হয়েছে। উদ্ভাবক হিসেবে তিনি 2020 সালে বাংলাদেশের প্রথম দেশীয় হোমমেড ভেন্টিলেটর স্পন্দন তৈরি করেন এবং পরবর্তীতে ভেন্টাস নামে স্বল্পমূল্যের আধুনিক মেকানিক্যাল ভেন্টিলেটর উদ্ভাবনে নেতৃত্ব দিয়ে দেশের চিকিৎসা প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চিকিৎসা ও গবেষণার পাশাপাশি তিনি একজন সৃজনশীল সাহিত্যিক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে বাউন্ডুলে কবি আর তার খাতা, প্রথম এবং দ্বিতীয় খণ্ড, দ্বৈতস্বর এবং দ্বৈতসত্তা। ফিরছি আবারও তার কাছে। আপনি বলছিলেন যে মা অনেক কিছুতে উৎসাহ দিত এবং চাইতেন যে সবকিছু আপনি চেষ্টা করে দেখুন। তো সেই চেষ্টার অংশ হিসেবে আমরা জেনেছি যে স্কুলে থাকতে আবৃত্তিও করতেন এবং আরো অনেক রকম কর্মকাণ্ডের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, বই পড়তেন প্রচুর। একটু জানতে চাই। আবৃত্তি আসলে মাই আবৃত্তি শেখাতেন। স্কুলে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক, এগুলো সবসময়, মানে বিষয়টা এমন ছিল যে স্কুলের অনুষ্ঠান শুরু হতো আমার কোরআন তেলাওয়াত দিয়ে, আবার আমি একটু পরে এসে রবীন্দ্রসঙ্গীত চর্চা করতাম, রবীন্দ্রসঙ্গীত শোনাতাম, আবৃত্তি শোনাতাম। তো একাডেমিক টোটাল যে ওভারঅল পারফরমেন্সে সবসময় দেখা যেত যে ওভারঅল জাজমেন্টে, লেখাপড়া প্লাস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এগিয়ে থাকতাম। আর যেটা মার অনেক বেশি অবদান, আমি বলবো যে বাবার শাসন ছিল, বাবা নেতৃত্ব শিখিয়েছেন নো ডাউট, বাট মার কাছ থেকে আমি এই বিষয়গুলো আমি সব দিকেই, যে বাবা বলতেন না গানটান দরকার নেই, গানটান খবরদার, গানটান চলবে না, মা আবার এটা নিয়ে বাবার সাথে আর্গুমেন্টে যেতেন। এবং সেই মায়ের উৎসাহে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হওয়া, আবৃত্তিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম 1996 সাল, এটা 95-96। আবৃত্তি গল্প বলা নিয়ে নতুন কুড়িতে অনেকবার পার্টিসিপেট করেছিলাম, নতুন কুড়িতে, তারপর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাতে। বাহ। আপনি ভাই বোন তো আপনারা 3জন, আপনি দ্বিতীয়? আমি দ্বিতীয়। আচ্ছা আচ্ছা।
ভাই বোনদের মধ্যে আসলে এই যে সাংস্কৃতিক চর্চা বা পড়াশোনার যে পরিবেশটা বা গল্পের বই পড়ার যেহেতু আপনার একটা খুব ভালো অভ্যেস ছিল, এই গল্পগুলো একটু শুনতে চাই। ও গানের একটা মজার বিষয় আছে, এটা জি। ভুলে গেলাম। প্রথমত আমার বড় বোনের জন্য হারমোনিয়ামটা কেনা। আচ্ছা। তো আপার যে বিষয়টা ছিল, আপা যখন একটু হাই স্কেলে যেত, আপা আর এটা কন্টিনিউ করতে পারতো না। সে ফর এক্সাম্পল একটা গানের স্কেল যখন সি থেকে ডিতে উঠতো, তো ওই জায়গায় এসে আপার গলা আস্তে করে ডাউন ট্র্যাকে চলে আসতো। তো আমি তখন পাশে ছোট, তো বসে বসে ওই অংশটাকে আমি টেনে দিতাম আপার পাশে বসে। একদিন সঙ্গীত শিক্ষক বলতেছে যে, মাকে বলতেছেন যে নার্গিস আসলে, আমার বোনের নাম নার্গিস, জি, জি। হাই স্কেলে গিয়ে সে লো ডাউন হয়ে যায়। তো আমার মনে হয় ওকে গান শেখানো। আচ্ছা। তো ফার্স্ট ভেটো আমার বাবা দিচ্ছে, বলছে না না ছেলে মানুষ, ওর গানটার দরকার নেই। মা বলছে না, ও শিখুক। পরে দেখা গেলো যে আমরা দুই ভাই বোন গান শিখতাম একসাথে। আপা কোনো একটা কারণে আর কন্টিনিউ করে নাই। আচ্ছা আচ্ছা। আপা ডিসকন্টিনিউ করলো, আমি কন্টিনিউ করলাম। দারুণ। এরপরে মা আসলে আমার ছোট ভাইকেও ট্রাই করছে, ওর আসলে আর সে বসেনি। মানে সে তার আগ্রহে সে যায়। খেলাধুলা, হ্যাঁ। ক্রিকেট, এগুলাতে তার আগ্রহ বেশি, মানে আউটডোর গেমগুলোর প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। জি। বই পড়তে ভালোবাসতেন বলছিলেন, যে প্রচুর বই পড়তেন। কোন প্রচুর বই ধরনের বই পড়তাম। সেই সময় বেশি পছন্দ ছিল? ওই সময় আমি সমরেশ পড়তাম, তারপর হচ্ছে হুমায়ুন আহমেদ আমার লাইফে অনেক বড়। বিশেষ করে হুমায়ুনের যেই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগতো, মানে আমার কাছে স্টিল মনে হয় যে মানে তার সাহিত্য সম্পর্কে যেরকম জ্ঞান ছিল, এক্স্যাক্টলি ধর্ম সম্বন্ধে তার হিউজ জ্ঞান ছিল। মানে উনি মাঝে মধ্যে অনেক ইয়েতে কিছু কোড ইউজ করতেন, সে ফর এক্সাম্পল কোরআনের বা হাদিসের কোড। আমি পরবর্তীতে এগুলো ইয়ে করে দেখছি, অথেন্টিসিটি দেখছি, ইয়েস অ্যাবসলিউটলি। এবং একটা বিষয়কে সে খুব সাবলীলভাবে প্রেজেন্ট করতে পারতেন, জড়তা নাই। আপনি যখন হুমায়ুন পড়বেন, আপনি দেখবেন যে আপনি পড়তেছেন, আপনার মধ্যে কোনো ক্লান্তি আসবেন। আর আমার কাছে গর্ভধারণী, সমরেশের গর্ভধারণী আমি যখন পড়ছিলাম, আমার কাছে গর্ভধারণী প্রচন্ড ভালো লাগছিল। এটা হচ্ছে ক্লাস সম্ভবত 8-9-এ সমরেশ, বুদ্ধদেব এগুলো পড়া হতো। আচ্ছা। তবে কলেজ লাইফে এসে, মানে যখন নটরডেমে পড়া শুরু করলাম, তখন আসলে আর সাহিত্যটা, মানে পড়াশোনা একটু মনোযোগী হতে হয়েছে, বাট হুমায়ুন কন্টিনিউ করছি। আচ্ছা আচ্ছা। এসএসসিতে কেমন রেজাল্ট হলো? এসএসসিতে আমাদের সময় আসলে, এখন তো Grading. গোল্ডেন এ প্লাস, আমাদের সময় এগুলো ছিল না। আমাদের সময় Division বোর্ডের ছিল। মধ্যে শুধু ডিভিশন ছিল, এবং যারা খুব ভালো করতো তারা স্টার মার্ক বা বোর্ড স্ট্যান্ড করতো। তো ওই সময় আমি 5টা লেটার সহ স্টার মার্ক পাই বাহ। ম্যাট্রিকে। আর ইন্টারমিডিয়েটে হচ্ছে নটরডেম কলেজ, তখন একই, তখন 4টা লেটার সহ স্টার মার্ক আচ্ছা পাই। আচ্ছা। এই আপনি তো বেশ ডিসিপ্লিন একটা জায়গাতেই পড়ছিলেন। নটরডেমও কিন্তু বেশ ডিসিপ্লিনের জন্য বেশি সুনামি। discipline। অনেক ডিসিপ্লিনের মধ্যে থাকার পর একটু স্বাধীনতা মন চায়, কিন্তু নটরডেমে এসে আসলে আপনার মনের জায়গাটা কেমন হলো সেটা একটু শুনি। নটরডেম ইজ নটরডেম। জি। নটরডেম ইজ নটরডেম, এই কারণে আমি বলবো, মানে স্টিল নাও কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আফটার রয়্যাল কলেজ মেম্বার তোমার সবচেয়ে প্রাউডের জায়গা কি, আচ্ছা। আমি স্পষ্টত বলবো বিং নটরডেমিয়ান। নটরডেম কলেজ এটা অন্য ধাঁচের, যদিও এটা মিশনারি করতে, বাট আমার কাছে মনে হয় যে আমি পুরোপুরি কলেজ লাইফে আমি কখনো এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস দেখিনি তাদের। আচ্ছা। মানে অনেক নটরডেম তো মিশনারি কলেজ, নো, কখনো আমি দেখিনি। বরঞ্চ আপনি সেখানে গিয়ে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে মানুষের যে বাহ্যিক যে অ্যাটিটিউড, যেমন আমরা অনেক সময় ট্রাউজার পরে ক্লাস করতাম, জি। এটা নিয়ে স্যারদের কোনো ইয়ে ছিল না। আচ্ছা আচ্ছা। এবং মানুষ হওয়ার যে বিষয়টা, তোমাকে মানুষ হতে হবে, এবং এই মানুষ হওয়ার যে রাস্তাটা ওনারা এটা দেখাতেন। আমার কাছে মনে আছে যে আমার প্রয়াত অধ্যাপক টেরেন্স পিনেরো, জি। আপনি এই সময়ে এই সিচুয়েশনে, বা এখন আপনি কোনো কলেজের বাচ্চাকে বেল্ট দিয়ে পেটানো হয়, ইউ ক্যান ইমাজিন যে একটা বাচ্চাকে বেল্ট দিয়ে মারা হচ্ছে, বাট টেরেন্স স্যার সেটা করতেন। আচ্ছা। এবং আই এম প্রাউড যে আমি স্যারের বেল্টের বাড়ি 5 থেকে 6 বার খাইছি বিভিন্ন ইস্যুতে, মানে একটু দুষ্টামি করলেই, বা স্যার পড়াশোনা নিয়েও। এবং স্যারেরটা প্রিন্সিপাল ছিল, স্যার কখনো লাইন অফ ডিমার্কেশন করতেন না, কে সচিবের ছেলে, কে মন্ত্রীর ছেলে, কে মুটের ছেলে, নোন লাইন অফ ডিমার্কেশন। বাহ। এমনও হয়েছে যে মন্ত্রী ছেলেরাও জেল ক্লাস করতেছে, মানে পার্সেন্টেজ কম হলে স্যার তখন জেল ক্লাসের ব্যবস্থা করতেন, যে তোমাকে ওই ক্লাস করতে হবে, আচ্ছা। অথবা তোমাকে ইট টানতে হবে। একটা আমাদের নটরডেম কলেজে তখন বিল্ডিং এর স্ট্রাকচার চলতেছিল, ফাউন্ডেশন চলতেছিল, তো দেখা যাচ্ছে সচিবের ছেলে ইট টানতেছে, সচিবের ছেলে জেল ক্লাস করতেছে। সো এই যে লাইন অফ ডিমার্কেশন তুমি করতে পারবা না, এই যে শিক্ষাটা কলেজ দিচ্ছে, পরবর্তী সময় আপনি যখন ব্যক্তি জীবনে বা আপনার প্রফেশনাল লাইফে যখন আসবেন, যখন ওই শিক্ষাটা আপনার মধ্যে আসবে, ইউ শুডন্ট ক্রিয়েট ইন লাইন অফ ডিমার্কেশন। সেই ক্ষেত্রে যেটা হবে, জাস্টিস স্ট্যাবলিশ হবে। মানে তখন কোনো ভেদাভেদ থাকবে না, আপনি একদমই। ভেদাভেদ করতে পারবেন না, বিকজ শিক্ষাটা আপনি আপনার কলেজ লাইফে পেয়েছেন। একদমই। একইভাবে ক্রিয়েটিভিটি,
একজন শিক্ষক, যেমন আমার কাছে এখনো মনে হয়, আমি যখন গ্র্যাজুয়েশন লাইফে, কথাটা হয়তো একটু অন্য শোনাবে বা খারাপ শোনাতে পারে বা মন খারাপের বিষয় আসতে পারে, আমি কখনো কোনো শিক্ষককে আমি পাইনি যে স্টুডেন্টের সাইকোলজি রিড করার। একটা ছাত্রের অনেক কারণে মন খারাপ থাকতে পারে, কিন্তু শিক্ষক কখনো এসে পাশে বসে বাবা তোমার কি হয়েছে আমার সাথে শেয়ার করো, বা একটা ওয়ে বাতলে দেয়া, এটা আমি এখন নর্ডেম কলেজে পাইছি। কারণ আমি যখন চিরং থেকে আসছি ঢাকায়, আমি তো ক্যান্টনমেন্টে বললাম তো, ক্যান্টনমেন্টে গিয়ে বড় হওয়া ছেলে, মানে এমন একটা আমি মায়ের শাড়ির আঁচলে হাত মুছতাম খাওয়ার পরে। তো ওখানে এসে তো নর্ডেম কলেজ হোস্টেল ছিল না, আমাকে মেসে থাকতে হতো। মেস লাইফ আসলে আমি অ্যাডজাস্ট ছিলাম না, একদমই ছিলাম না। আমার টাইফয়েড হলো পর্ব 2-3 বার, রেজাল্ট একদম খারাপ হলো। যে আমি ক্লাসের ফার্স্ট সেকেন্ড বয় থাকতাম, সেখানে রেজাল্ট 536 হলো আমার র্যাঙ্কিং। আচ্ছা, তো আই বিকেম সো মাচ ডিপ্রেসড। আর বাবাকে এগুলো বলতে পারতাম না, বাবাকে ভয় পেতাম, বাবার সাথে অতটুকু ফ্রি ছিলাম না। হ্যাঁ, বাবার একটাই কথা ছিল, তোমাকে মানুষ হতে হবে, আচ্ছা, কি সাপোর্ট লাগে নাও। কিন্তু বাবাকে যে বলা যে বাবা আসলে পড়ায় মন বসতেছে না, এগুলো আসলে বাবার কাছে বলার মতো স্পেস আমার ছিল না। আমি কথাগুলো মার সাথে শেয়ার করতাম ওই সময়। তো একদিন আমার মনে আছে, আমি নর্ডেম কলেজের একটা মাঠ ছিল, ওখানে বসে বসে ঘাস চাবাচ্ছি। আচ্ছা, মানে আমার মন খুব খারাপ, ডিপ্রেসড, মাত্র টাইফয়েড থেকে উঠে আসছি। আমার ব্যাচমেটরা পড়াশোনা অনেক আগায় গেছে, আমি প্রায় দীর্ঘ 1 মাস ক্লাস করতে পারি নাই। আরামবাগে মেসের ওই যে পানিটা সোর্সটা খারাপ ছিল, আচ্ছা, ফুটাই খাওয়ার পরেও ইনফেকশন হয়ে গেছে, টাইফয়েড, খুব খারাপ টাইফয়েড ছিল তখন, 105-6 ডিগ্রি জ্বর নিয়ে। আসার পরে আমি দেখলাম যে আমার অনেকগুলো কুইজ পরীক্ষা, নর্ডেম একটা সুন্দর সিস্টেম ছিল, পরপর কুইজ পরীক্ষা হতো, সপ্তাহে 2টা কুইজ, মানে আপনাকে দিতে হবে, কোনো উপায় নাই। আর ওদের স্ট্রাকচারটা এমনভাবে করা যে একজন ছাত্র আসলে মানে ফাঁকি দেওয়ার কোনো স্কোপ ওরা রাখে নাই, মানে তুমি যেই অ্যাঙ্গেলই ফাঁকি দাও না কেন তুমি ট্র্যাপড হবা। বুঝতে পেরেছি। তো আমরা অনেক বুদ্ধিশুদ্ধি করতাম যে কয়টা ক্লাস মানে পালালে 85% পার্সেন্টেজ রাখা যায়। তো ওই হিসাব করে করলেও দেখা যেত একটা পর্যায়ে এসে আটকে গেছি। আচ্ছা, তো তো এগুলো একটু ইস্যু ছিল, সবকিছু মিলাই বসে বসে ঘাস চাবাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে ফাদার বেঞ্জামিন ডি কোস্তা তখন প্রিন্সিপাল, আচ্ছা, তো উনি সেটা নোটিফাই করছেন যে ওনার একজন ছাত্র বিশাল মাঠের মধ্যে রোদের মধ্যে বসে বসে ঘাস চাবাচ্ছে। জি, তো উনি ওই সময় ফাদার বেঞ্জামিন ডি কোস্তা হচ্ছেন মানে নর্ডেম কলেজের প্রিন্সিপাল, এবং উনি একজন ফাদার। তো উনি তখন নেমে আসলেন, তো ফাদার আমার সামনে বসলেন। জি, তো উনি আমার দিকে তাকায় আছেন, আমাকে বলতেছেন যে বাবা কি হয়েছে। আমার তখন ভীষণ মন খারাপ, পড়াশোনার অবস্থা ভালো না, বেশ কিছু কুইজ মিস হয়ে গেছে, র্যাঙ্কিং, মানে আমাদের তখন র্যাঙ্কিং বিষয়টা খুব ছিল। আর নটরডেম কলেজের একটা বিষয় ছিল হচ্ছে, নটরডেম কলেজ কখনো পুঁথিগত বিদ্যাকে প্রায়োরিটি দেয় নাই। দ্যাট মিনস দেখা যাচ্ছে যে আপনার কাছে একটা সিলেবাস দেওয়া আছে, তো কষ্টগুলো আসলে এখানে। এখনকার বাচ্চারা তো আসলে আন্দোলন করে কিভাবে অটো পাস বা বিভিন্ন ইস্যু নিয়ে। আমাদের সময় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে এটা তোমার সিলেবাস, এটা তুমি পড়ো, এটা বুঝো, এখান থেকে কোশ্চেন আসবে, হোয়াট এভার দ্য কোশ্চেন ইজ, তোমাকে এটা বুঝতে হবে। তুমি যদি জিনিসটা বুঝো তুমি অ্যান্সার করতে পারবা। একদমই তাই। দেখা গেল যে এক্সাম হচ্ছে, বই থেকে কোনো কোয়েশ্চেনই নাই, প্রত্যেকটা কোয়েশ্চেন ক্রিয়েটিভ। বাহ, তো আমরা যেটা হতো, আমরা যারা একটু বইয়ের দিকে বেশি ঝুঁকতাম বাট কনসেপ্ট বিল্ড আপ করতে পারতাম না, তারা ওখানে হোঁচট খেতাম। আচ্ছা, হোঁচট খাতার সাথে সাথে আমাদেরকে আবার ফিরে যেতে হতো কনসেপ্ট বিল্ডিং এ, যে তোমাকে এখানে আগে বুঝতে হবে টপিক কি বলছে, তারপর আরেকটা কুইজ হতো। এই যে সিস্টেমটা, তো ফাদার আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি? আমি বললাম যে ফাদার আমি আর পড়বো না নটরডেম কলেজে। তো ফাদার আমার দিকে খুব গম্ভীরভাবে তাকায় বললেন, কেন বাবা? আমি বললাম যে না, আমি মার কাছে চলে যাব, ঢাকা শহর ভালো শহর না। তো ফাদার বলছে কেন? আমি বললাম যে না, এখানে কেউ কারো খোঁজ রাখে না। ইটস ট্রু। আমার কাছে তখন মনে হয়েছে, কারণ একটা শৈশব যেখানে আপনার বন্ধু বান্ধব, আপনি হঠাৎ করে একটা শহরে আসলেন, ভেরি নিষ্ঠুর শহর মনে হয়েছে আমার ওই সময়। ঢাকা শহরে আত্মীয় স্বজন ছিল না যে সেটা বলবো না, বাট ওনারও না ব্যস্ত। মানে বাবা ফোন করে বললো যে তোর অমুক আছে ওখানে, শুক্রবারে যাইস, মানে আপনি খুব আশা নিয়ে গেলেন, আপনি যাওয়ার পর দেখলেন যে তারা তাদের মতোই বিজি, সময় দিতে পারছেন, যদিও ব্লাড কানেক্টেড, তারা তাদের মতো বিজি। তখন আবার ফিরে আসলেন, ফিরে চিন্তা করলেন যে এই মানুষগুলা কি ঢাকা শহরে এমন হয়ে যায় নাকি, শহরটা এরকম? আমরা তো মফস্বলে বেড়ে ওঠা, মানে একদম ইয়েতে। তো ফাদারকে আমি বললাম যে ফাদার আমি এখানে আর পড়বো না। তো ফাদার অনেকক্ষণ তাকায় রইলেন, তাকায় বললেন যে কেন পড়বো না? আমি ফাদারকে জিনিসগুলো বললাম, এটাও বললাম যে আমার অনেকগুলো কুইজ পেন্ডিং হয়ে আছে ফাদার, আমি অসুস্থ ছিলাম। তো ফাদার তখন একটা অদ্ভুত মানে সলভ করে দিলেন বিষয়টা, আমরা শুনতে চাই। আমাকে ফাদার বললেন যে তুমি ছুটি নাও, আরো তুমি আমার কাছে 15 দিনের ছুটি নাও বাবা, বাসায় গিয়ে মার সাথে থাকো। তাই আমি ওনার দিকে তাকালাম,
তাকে বললাম যে আমার তো এমনিতেই 1 মাস আমি পিছিয়ে গেছি। তো ফাদার তখন বলল, জীবনের এই পেছানো কোনো পেছানো না, তুমি এখন কাছে তোমার কাছে মনে হচ্ছে তুমি পেছিয়ে গেছো, বাট তুমি যদি নট টাইম করে ছেড়ে দাও এটা তোমার লাইফে অনেক বড় একটা আঘাত হবে, কারণ তোমার একটা ইয়ার গ্যাপ হয়ে যাবে, এই সময় তোমার অন্য কলেজে অ্যাডমিশন নেওয়াটা টাফ হবে। তো বাবা, তুমি একজন মেধাবী ছাত্র, তুমি কেন ইয়ার গ্যাপ দিবা? বেটার তুমি মেডিকেল সার্টিফিকেট জমা দাও, তুমি ইয়েতে যাও, মার সাথে 15 দিন মা বাবার সাথে সময় কাটাও, ঘুরে আসো, তোমার মন ভালো হবে, এসে তুমি আবার পরীক্ষা, আমি তোমার খোঁজ খবর রাখবো। লাস্টে একটা কথা বললেন যে বাবা, তুমি কলেজ ছাড়তে চাচ্ছ, বাট তোমার কিন্তু বোঝা উচিত যে তুমি এখানে বাংলাদেশের সবচেয়ে টাফ মেধা ক্রস করে টিকছো, এবং এই কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক ছেলের একটা ড্রিম থাকে যে, তো তুমি সেই সুযোগ কেন হাতছাড়া করবা? একদমই। পরে আমি ওনার কথা অনুযায়ী আমি প্রথমে একটু ভয় পেলাম যে ফাদার কি আসলে, পরে দেখলাম যে না, অ্যাকচুয়ালি ইটস রাইট। আমি চিটাগাংয়ে গেলাম, এই 15 দিন আমি আসলে খুব ছোটাছুটি করছি। একজন শিক্ষকের কাছ থেকে আসলে এ ধরনের মানসিক সাপোর্ট কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার, সেটা হ্যাঁ, আমরা এবং অনুধাবন এরপরে করতে যে পারছি আপনার বিষয়টা, গল্পে। পরবর্তী সময় ইয়ারে যখন রেজাল্ট দিল, আমি হলাম 39তম। বাহ। বাহ। এর আগে ছিল আমার 546, হ্যাঁ, পরের বছরই এটা হয়ে গেল 39। আচ্ছা। এবং তখন আমি কনফিডেন্সটা পেলাম যে হ্যাঁ, এটা কোনো বিষয় না। এবং ফাদার বেঞ্জামিন পুরো বিষয়টা আপডেট রাখছিলেন, চমৎকার, খোঁজ নিতেন যে আসিফের কি খবর, আসিফ পড়াশোনা করছে কিনা, এবং টিচারদের উনি বলে দিয়েছেন, ডোন্ট ক্রিয়েট এনি এক্সট্রা প্রেশার অন মাই সাইকোলজি, বিকজ ও বলছে যে ও মানসিকভাবে ভেঙে আছে, সাপোর্ট দিতে হবে। এবং ফাদারের কথা শোনার পরে প্রত্যেক শিক্ষক আমাকে ইন্ডিভিজুয়ালি ডেকে ডেকে, তোমার এখন কি অবস্থা, সব ঠিক আছে, শরীর ভালো কিনা, এগুলো আসলে এখনকার সময়ে মানে একটু আমার কাছে মনে হয় যে কম, গ্র্যাজুয়েশন নিতে। চমৎকার একটা ফলাফল নিয়ে তারপরে আপনার মেডিকেল জীবনের যাত্রা মেডিকেল শুরু হলো। জীবনের যাত্রা শুরু হলো। আমরা সেই যাত্রার শুরুটা একটু শুনি। হতে তো চেয়েছিলেন Medical- পাইলট। পাইলট হওয়াটা আসলে কি মানে মানে ওই সময় একটা মানে ক্রেজ, এয়ারক্রাফট চালাবো, হ্যাঁ, তো ওটা আসলে আইএসএসবি তে ওভারওয়েটের কারণে আসলে স্ক্রিন আউট হয়ে যায়। আচ্ছা। আইএসএসবি আর মানে কমপ্লিট হয় নাই। পরবর্তী সময় চিন্তা করলাম যে না, মেডিকেলে পড়াশোনা করা উচিত। তো মেডিকেলে চান্স হলো সারসুল মেডিকেল কলেজ, পুরান ঢাকায়, এবং ওখানে যাওয়ার সময় হচ্ছে কেমিক্যালের গন্ধ। আপনি যখন প্রথমে যাবেন, আপনার কাছে মনে হবে যে পুরান ঢাকার একটা জায়গা, বাট এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরনো মেডিকেল কলেজ, সারসুল মেডিকেল কলেজ, আগে ছিল মিডফোর্ড। তো ওখানে ঢোকার সময় আপনার মাথা প্রথম বন বন করে উঠবে, এত কড়া পারফিউমের গন্ধ। বাট কিছুদিন পরে আপনার গন্ধটা খুব ভালো লাগবে, মানে আপনি যাওয়ার সময় বুঝবেন যে হ্যাঁ, আপনার ক্যাম্পাস চলে আসতেছে। তো ওই ক্যাম্পাসটা একটু আইসোলেটেড, জি। পুরান ঢাকার মধ্যে একদম বুড়িগঙ্গার পাশ ঘেঁষা। ওখানেও ছোট ক্যাম্পাস, আমি বলবো না মিডফোর্ড ক্যাম্পাস অনেক বড়, একসময় অনেক বড় ছিল, এখন হয়তো দখল টখল হয়ে গেছে। জি। তো ওখানকার মানে বেড়ে ওঠা বা ওখানে পড়াশোনা সবকিছুই ওই কেন্দ্রিক, মানে ওখান থেকে আবার মূল ঢাকায় আসতে এই পুরান ঢাকার অলিগুলি পার হয়ে আসতে হয়, তা আমরা ওটাতেই কমফোর্ট। এই কারণে মিডফোর্ডকে আমরা বলি প্রাণের ক্যাম্পাস। ওখানে বন্ধু বান্ধব সবাই মিলে সবকিছু মিলেই সময়টা সুন্দর ছিল। আচ্ছা। আপনি যেমনটা বলছিলেন যে ইন্টারমিডিয়েট লাইফে আপনার নটরডেমে পড়াশোনা যেরকম চাপটা পড়ছিল, মেডিকেলও তো একটা ভিন্ন ধরনের বিষয়, সেখানে পড়াশোনার অনেক চাপ থাকে, এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করার ব্যাপারটা যেটা আগেও ছিল, সেই অভিজ্ঞতা থেকে এখানে এসে আসলে কিভাবে আপনি সবকিছু সমন্বয় করলেন? এখন বিষয় যেটা হচ্ছে কি, মেডিকেল সায়েন্সকে আপনি কিভাবে নিচ্ছেন সেটা হচ্ছে কোয়েশ্চেন। আমার কাছে যেটা মনে হয়, এখনকার বাচ্চারা মেডিকেল সায়েন্সকে অনেক হার্ড করে হিসেবে নেয়, এবং মেডিকেল সায়েন্সের আমি একটু দ্বিমত করব, কারণ আমি এখনকার মেডিকেল সায়েন্সে বা আমাদের সময়কার সবসময় একটা জিনিস যে মুখস্থ বিদ্যার বিষয়টা, যে আপনাকে এটা হোক না হোক এটা আমাকে বুঝতে হবে। তো যেটা হচ্ছে, যেমন আমি আমার ফার্স্ট যেই কার্ড ফাইনাল ছিল, জি। আমি ছিলাম ব্যাচের একমাত্র ছাত্র যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি তিনোটাতেই ফেল। আচ্ছা। মানে 150 স্টুডেন্টসের মধ্যে আই ওয়াজ দ্য অনলি ওয়ান যে তিনোটাতেই ফেল করছি। আচ্ছা। ফেল করার পর তো খুব বাবা ফোন দিচ্ছে, কিরে তোর রেজাল্ট কি? তো আমি অনেক করে বললাম যে বাবা আমার পরীক্ষা খারাপ হয়েছে। বলছে কিরকম খারাপ হয়েছে? আমি বাবাকে বললাম, বাবা 150 জনের মধ্যে একজনই তিনটাতেই ডাব্বা মারছে। তো বাবা হঠাৎ করে ফোনটা রেখে দিল, আচ্ছা। এবং বাবা কথা বলা বন্ধ করে দিল। তা আমি চিন্তা করলাম যে আসলে ঘটনাটা কি, আমি কেন ফেল করলাম, বিষয়টা কি? পরে যেটা আমি আমার কাছে সেলফ রিয়েলাইজেশন হলো যে আসলে আমি বিষয়টা বোঝার ট্রাই করি নাই, আমার মধ্যে একটা মুখস্থ বিদ্যাটা টেন্ডেন্সি ছিল। তো
তো ওর পরে আসলে আর কখনো আমার ফেল তেমন ছিল না আচ্ছা। মেডিকেল লাইফে। আর প্রেশার, আমি বলবো যে মেডিকেল সায়েন্স হিউজ প্রেশার, এত প্রেশার আমার কাছে মনে হয় যে গ্র্যাজুয়েশন লাইফে মানে আমাদের যে কারিকুলাম, মানে কারিকুলামগুলোতে ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত আপনাকে মেডিকেল সায়েন্স সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হবে না। একদম। ওখানে আপনি ব্যাং তেলাপোকা এগুলো শিখবেন। মানে অন্যান্য দেশে কি হয়, মানে আউটসাইড কান্ট্রি ক্লাস 6 থেকে আস্তে আস্তে অ্যাকাস্টম করা হয়, যে মানে ওদের সিলেবাসটি হয়ে করা। আপনি যখন হঠাৎ করে এসে হিউম্যান অ্যানাটমি পাবেন, ডিসেকশন শুরু করবেন, তখন ব্রেইন ম্যাপিং করতে প্রবলেম হয়ে যায়, অ্যাডজাস্ট করতে সমস্যা হয়ে যায়। আর এত বেশি প্রেশার, আর আমার কাছে অনেক টিচারকে খুব বেশি হার্ড করে মনে হয়েছে, ওনারা পাশ করাতে চান না, আমার কাছে অন্তত মনে হয়েছে যে ওনারা একটু বেশি স্ট্রিক্ট। তো এই লাইফে এসে আমাদের কিন্তু বাচ্চাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি বেশি, প্রচুর বাচ্চা দেখা যাচ্ছে যে মেডিকেল লাইফ পার করতে বা পোস্ট গ্রেডে এসে তারা সেলফ কিলিং এর যে বিষয়টা, এটা হচ্ছে ডিউ টু প্রেশার আমি বলবো। কারণ এত প্রেশার দিয়ে মানে একটা পরীক্ষা খারাপ হচ্ছে, পেন্ডিং সাপ্লি, তো এটাকে একটু রিফাইন করা যায়। আচ্ছা। যে বাচ্চার কি সমস্যা হচ্ছে বুঝতে হবে, জানতে হবে। একটা ছেলে গ্র্যাজুয়েশন লাইফে এসে এত প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রফ পরীক্ষা দিচ্ছে, এগুলোকে একটু বোঝার বিষয় আছে। আর টিচাররা যদি একটু কোঅপারেটিভ হয়, যে খারাপ করছো বাবা এদিকে আসো, বই নিয়ে আসো, কি কারণে খারাপ করছো দেখি, এই যে মানসিকতা, সেক্ষেত্রে প্রেশার অনেক কমে আসবে। আর আমি বলবো বাংলাদেশের মেডিকেল প্রফেশন বা মেডিকেল সেক্টরে যে পড়াশোনার স্টাইল, ইটস হিউজ, প্রেশার বেশি, পুঁথিগত বিদ্যার চেয়ে প্র্যাকটিক্যালটা একটু কম, আর রিসার্চ তো একদমই নাই, রিসার্চ টোটালি রিসার্চহীন। আর আমাদের গ্র্যাজুয়েশন লাইফে আপনি যেমন ইমার্জেন্সি কিছু ম্যানেজমেন্ট, যেমন একটা পেশেন্টকে কীভাবে আপনি সিপিআর দিবেন হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে গেলে, এটা গ্র্যাজুয়েশন লাইফে নাই, মানে গ্র্যাজুয়েশন সিলেবাসেই নাই। সো আমার প্রশ্ন হচ্ছে যে যেই ছেলেটা এমবিবিএস শেষ করে আর কোনো পোস্ট গ্র্যাজুয়েশন করবে না, যে নিজেকে ডাক্তার ক্লেম করতেছে, সে যদি বেসিক জিনিসটা না জানে, সো হাউ ইজ ইট পসিবল টু সার্ভ দ্য কান্ট্রি পিপল? কাজে আমার কাছে মনে হয় যে কারিকুলামগুলো একটা স্ট্যান্ডার্ড ফলো করে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে এই কারিকুলামগুলোকে অ্যাড করা উচিত। মানে তুমি এমবিবিএস পাস করবা, তুমি এই বিষয়গুলো জেনে পাস করতে হবে। তখন যেটা হবে কি, মাস পিপলকে, যেমন একজন যখন উপজেলা লেভেলে যাচ্ছে তখন সেগুলো বুঝাতে পারবে। কিন্তু যে নিজেই বিষয়টা জানে না বা যে কারিকুলামে পড়ে নাই, সবাই যে পোস্ট গ্রাজুয়েশন করবে, থিংস নট লাইক দ্যাট। অনেক ছেলে আছে যে পাস করার পরে ফ্যামিলি চাপে গ্রামে চলে গেছে, প্র্যাকটিস করতেছে। তো সে যদি একটু প্র্যাকটিক্যালি না জানে, এই বিষয়গুলো আমার মনে হয় একটু অ্যাড করলে ভালো। এই বিষয়গুলো নিয়ে আরো একটু বিস্তারিত জানতে চাই। আপনি যেহেতু বলছিলেন যে বাংলাদেশের কারিকুলামের মধ্যে অনেকগুলো বিষয় নেই, পরবর্তীতে আপনি যখন যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন, কতটুকু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আপনি দেখেছেন তফাৎ? আমার কাছে ইউকের যে স্টাইলটা, সেটা আমার কাছে মনে হচ্ছে দে আর ভেরি মাচ মেথডিক্যাল। আচ্ছা। তারা অনেক মেথডিক্যাল, এবং তারা হেলথ সিস্টেমটাকে একটা স্ট্রাকচার ওয়েতে নিয়ে আসছে। যেমন এনএইচএস এর যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে পুরো হেলথ সিস্টেমটাকে একটা স্ট্রাকচার ফর্মুলা নিয়ে আসছে। আর যদিও এখন এখানে অনেকে হয়তো মতো, আমার কাছে মনে হয়নি যে তারা আমাদের চেয়ে খুব বেশি নলেজেবল, ট্রুলি স্পিকিং। বাট তারা সিস্টেমের মধ্যে যখন চলে আসে, তখন পুরো সিস্টেমটা ফ্ল্যারিশ হয়, পুরো সিস্টেমটা হাইলাইটেড হয়। একদমই। তারা দে আর ভেরি মাচ ডকুমেন্টেড, তারা ডকুমেন্টেশনে খুব মনোযোগী। যেমন এটা আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়গুলো, যেমন একটা পেশেন্ট যখন আসছে, পেশেন্টকে অ্যাটেন্ড করার চেয়েও তাদের কাছে ডকুমেন্টেশনটা জরুরি। আচ্ছা। দেখা যাচ্ছে একটা পেশেন্ট অ্যাকুট ক্রাইসিসে আছে, বাট ওয়ান অফ মাই কলিগ ইজ টাইপিং। আমি তাকে কোয়েশ্চেন করলাম যে তোমার পেশেন্ট তো খারাপ হচ্ছে, তুমি স্টিল ইউর টাইপিং। তো সে তাকে বলছে ফার্স্ট অফ অল ডকুমেন্টেশন। এটা একদিক থেকে অনেক ভালো সেলফ প্রোটেকশনের জন্য, লিগ্যাল জুরিসপ্রুডেন্স বা লিগ্যাল ইয়েগুলাকে সেভ করে। বাট আপনি অন্যভাবে চিন্তা করেন, যেমন আমাদের দেশে কি হয়, আমাদের দেশে একজন পেশেন্ট যখন আসে, ডক্টর কিন্তু ঝাঁপায়া পড়ে, বাট প্রবলেম যেটা হয় কোনো ডকুমেন্টেশন নাই তার, সে কি করতেছে, কয়টার সময় পেশেন্ট আসছে, কি অবস্থায় আসছে। তো ধরেন পেশেন্টটা মারা গেল, তো এখানে দুইটা ঘটনা ঘটে, এক হচ্ছে ডক্টর মাইরও খেলো, দ্বিতীয়ত হচ্ছে তার বিরুদ্ধে যখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে তখন আর প্রিভিয়াস ডকুমেন্টেশন অ্যাড করতে পারে না। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে তুমি তো কিছুই করো নাই। আপনি পার্থক্যটা কিন্তু খুব স্পেসিফিক পার্থক্য, ডকুমেন্টেশনস এটা। আর ওরা অনেক ইনস্ট্রুমেন্ট ডিপেন্ডেন্ট। আমার কাছে মনে হয়েছে যে একটা প্রসিডিউরে তারা প্রচুর মানে আউটসাইড ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করে, যে জিনিসটা আমরা হয়তো ব্লাইন্ডলি করতে পারি, বা জিনিসটা করতে করতে আমাদের মধ্যে একটা এক্সপার্টাইজ ডেভেলপ করে গেছে বাংলাদেশে। আর যেটা বললাম যে ওদের সিস্টেমটা ডেভেলপড, সিস্টেমটা ওরা এমনভাবে ডেভেলপ করছে, যেমন ওদের একটা ছেলে
MBBS ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হি নোজ এভরিথিং রিগার্ডিং ALS BLS, কখন পেশেন্টকে CPR দিতে হবে, কখন ডিফিব্রিলেট করতে হবে বা শক দিতে হবে, ওই বাচ্চা ছেলেটা সব জানে, বিকজ তাদের কারিকুলামে এটা আছে। তো কাজেই সে যখন একটা জিনিস চর্চা করতে করতে আফটার 5 to 6 ইয়ার্স যখন প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করে, তার যে এক্সপার্টাইজ, আপনি আমার দেশে যখন একই জিনিস অনেক দিন পরে আফটার পোস্ট গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন সময় অনেকে পায় না, তখন সো দুটোর প্র্যাকটিসের মধ্যে ডিফারেন্স থাকবে। আচ্ছা আচ্ছা, ওটার অ্যাকুরেসি ভালো হবে, ওটার সেন্সিটিভিটি স্পেসিফিসিটি ভালো হবে, আপনারটার কম হবে, বিকজ আপনি জিনিসটা কারিকুলামে আপনি দেন নাই। সেকেন্ড যে বিষয়টা, ওখানে প্রচুর চর্চা হয় হাউ টু হ্যান্ডেল এ পেশেন্ট। আপনি একটা পেশেন্টের সাথে কিভাবে বিহেভ করবেন, জি, আপনি কিভাবে পেশেন্টের কথা শুনবেন, আপনি কিভাবে আপনার মোরাল ইথিক্সকে আপনি সর্বোচ্চ ইয়েতে যাবেন। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাংলাদেশি ডক্টর, আমার পার্সোনাল অ্যাটলিস্ট 6 মাসের জন্য লন্ডনে ঘুরে আসা উচিত, বিকজ এক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে, যেমন আমি একটা ছোট্ট ঘটনা বলি। জি, আমার সুপারভাইজার ছিলেন ডক্টর গিলিয়ন পার্ক। ডক্টর গিলিয়ন 76 বয়স ছিলেন ওই সময়ে, এবং ওনার ট্রিপল FRCS, অর্থাৎ ওনার FRCS করা, FR ক্যাম্প করা, এটা আমি শুনেছি। অবশ্য গিলিয়ান কখনো আমাকে এগুলো বলেনি। আচ্ছা, সে খুব রিজার্ভড মহিলা। আমাকে আমার কলিগ বলেছে যে গিলিয়ানের FRCS আছে। তো সবচেয়ে মজার বিষয়টা সেটা হচ্ছে যে ভদ্রমহিলা খুব মেথডিক্যাল, মানে গিলিয়ান ডিপার্টমেন্টে আসছে, এটা 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 একটা সবার মধ্যে একটা একটা ভয় কাজ করতো যে গিলিয়ান আসছে। তো গিলিয়ান আমাকে 3টা কথা বলছিল একদিন, আমার সুস্পষ্ট মনে আছে। গিলিয়ান আমাকে বলছে যে, আসিফ, পেশেন্ট যখন মারা যাবে তোমাকে স্পষ্টত বুঝতে হবে তোমার নলেজ, তোমার জ্ঞান এখানে পরাজিত। সো যেখানে তুমি পরাজিত হয়ে গেছো, জি, সেখানে তোমাকে পেশেন্টকে সর্বোচ্চ রেসপেক্ট করতে হবে, এবং তোমাকে বুঝতে হবে এই মানুষটা একসময় সোসাইটিকে অনেক কিছু দিছে, এখন সে চলে গেছে। সো শো ইউর সুপ্রিম রেসপেক্ট। তো গিলন যেটা করতো, পেশেন্ট যখন এক্সপায়ার করতো, ও পুরো টিমকে নিয়ে দাঁড়ায় 1 থেকে 2 মিনিট নীরবতা পালন করতো। ওই সময় আপনি কোনো কথা বলতে পারবেন না, এবং অ্যাট দ্য সেম টাইম পুরো টিম রেসপেক্ট শো করতো। এই জিনিসটা আমার কাছে আউটস্ট্যান্ডিং মনে হচ্ছে। দ্বিতীয় কথা, গিলিয়ন আমাকে বলছে যে রোগী মারা যাবেই, রোগী কখনো তুমি বাঁচাতে পারবা অ্যাবসার্ড, বাট তোমাকে বুঝতে হবে একটা মানুষ কখন ক্রাইসিসে তোমার কাছে আসছে, সে খুব ক্রিটিক্যাল অবস্থায় তোমার কাছে আসছে, তোমার তার কথা শুনতে হবে, তাকে সময় দিতে হবে। তাড়াহুড়া এখানে কোনো বিষয় নাই। ওই সময় তোমার সব পার্সোনাল কাজ স্টপ। তুমি এই রোগীর সামনে চ্যাট করতে পারবা না, ইউ হ্যাভ নো রাইট। তুমি ওই সময় মোবাইল স্ক্রিনিং করতে পারবা না, তুমি ওই সময় খুব জরুরি কল ব্যতীত অহেতুক তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বা কারোর সাথে কথা বলতে পারো না, কারণ ইউ আর ইন ফ্রন্ট অফ এ পেশেন্ট। একদমই। তো গিলনের যে বিষয়গুলো ছিল যে, তুমি আসিফ একটা পেশেন্ট মারা গেছে, তুমি তাকে অ্যাটেন্ড করছো, তুমি সেখানে দাঁড়ায় ছিলা, তুমি জানো তোমার কিছু করার নাই, ইটস কোয়াইট ইম্পসিবল, সে মারা যাচ্ছে, বাট তোমার প্রেজেন্সটা এখানে মুখ্য। একদমই তাই, একদম। তুমি যদি বলো যে জান আমি আসতেছি, তখনই প্রবলেম যেটা হবে, পেশেন্টের ছেলে বা মেয়ের সাথে তোমার সাইকোলজিক্যাল একটা ওয়ার্ড স্টার্ট হয়ে গেল। সে তখন চিন্তা করবে যে মাই ড্যাড ইজ ডাইং, বাট স্টিল দ্যাট গাই সিটিং অন দ্য টেবল অ্যান্ড চ্যাটিং উইথ সামওয়ান। এই যে একটা সাইকোলজিক্যাল দূরত্ব তৈরি হলো, পরবর্তী সময়ে তুমি এটা ট্যাকেল দিতে পারবা না। ইউ শুড অ্যাটেন্ড। রোগী মারা যাবে, এই রোগীকে তুমি আটকাতে পারবা না, যদি এটা একটা অতি প্রাকৃত নিয়ম যে এটা মানুষ মরণশীল। বাট তোমাকে যেটা করতে হবে ডক্টর আসিফ, ইউ শুড স্টে দেয়ার, তোমাকে এখানে থাকতে হবে, এমপ্যাথি এবং সিম্প্যাথি শো করতে হবে পেশেন্টের লিগ্যাল গার্ডিয়ানকে। তুমি যদি তোমার হাতটা ছেলের কাঁধে রেখে বলো যে আমাদেরকে ক্ষমা করবেন, আমরা চেষ্টা করেছি, মানে এই মানুষ কখনোই তোমার প্রতি ইরিটেট হবে না, এই মানুষ কখনোই তোমাকে টাচ করতে পারবে না। রাদার দেন তুমি একটা ডেড বডি দিচ্ছ, তুমি হেরে গেছো, সে সেটাকে তো রিসিভ করবে এবং যাওয়ার সময় বলে যাবে ডক্টর আপনি চেষ্টা করছেন। এটা ছিল গিলিয়নের দ্বিতীয় কথা। আর গিলিয়নের তৃতীয় কথা ছিল যে কখনোই হতাশা, যেমন একটা পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, আপনি পেশেন্টের রিপোর্ট দেখলেন, এখানে কোনো আশার আলো আপনি দেখছেন না, পুরো ক্যান্সার তার শরীরে ছড়ায় গেছে, বাট এখান থেকেও আপনাকে আশা বের করে আনতে হবে। যেমন এরকম একটা পেশেন্ট যখন গিলিয়ন পেল, গিলিয়ন আমাকে হঠাৎ করে বললো যে ডক্টর আসিফ প্লিজ একটা এক্স-রে করেন। তো আমি অবাক, কিরে একটা এক্স-রে কেন করবে এই পেশেন্টের? তো আমি অনেকক্ষণ গিলিয়ন বলে যে আপনি এক্স-রেটা করে আনেন, আর পেশেন্টও জানে যে তার পুরো শরীরে ক্যান্সার ছড়ায় গেছে। তো গিলিয়ন এক্স-রেটা দেখলেন, এক্স-রেটা দেখে তাকে বললেন যে আপনার ফুসফুসটা অনেক ভালো,
যে দেখেন আপনি শ্বাস নিতে পারতেছেন, এই পৃথিবীতে আপনি আরো অনেক দিন শ্বাস নিতে পারবেন, কাজে যেহেতু আপনার ফুসফুস ভালো আছে আপনার মন খারাপের কোনো কারণ নেই। এই যে একটা সব নেগেটিভ, এখান থেকে একটা পজিটিভ জিনিসকে বের করে আনা, ডিগ আউট করে আনা এবং পেশেন্টকে, এটা কিন্তু মিথ্যা আশা না, মিথ্যা আশাবাদ দেওয়া যাবে না, আপনাকে সত্যি আশাই দিতে হবে, বাট ইউ শুড ফাইন্ড, এখানেই হচ্ছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কারিশমা। এই তিনটা কথা আমি আফটার রিটার্নিং বাংলাদেশ আমি এগুলো ফলো করার চেষ্টা করি, আমি স্টুডেন্টদেরকে একই কথা বলি, এই তিনটে উপদেশ আমি সবসময় দিই। বাংলাদেশে আসার পরে কি ঘটলো, কোথায় জয়েন করলেন? আমি আসলে ইংল্যান্ডে গিয়েছিলাম গণপন্থী বাংলাদেশ সরকারের পারমিশন নিয়ে, বিকজ আমি যেহেতু গভর্নমেন্ট অফিসার, সো এটা ছিল এক্সট্রাঅর্ডিনারি লিভ, একটা চৌকস কর্মকর্তা যারা তারা এই ধরনের লিভ পান। সো আমি ওখানে গেলাম, ওখানে গিয়ে আমি লন্ডন নর্থ ওয়েস্টে কাজ করলাম, আমার পড়াশোনা কন্টিনিউ করলাম এবং আফটার জুলাই রেভলিউশন আমি দেশে এসে নিউরোসায়েন্সে আবার জয়েন করলাম। আচ্ছা, ক্রিটিক্যাল কেয়ার। দেশে এসে আসলে অনেক বিষয় যেহেতু অনেক সিস্টেমেটিক জায়গা থেকে দেখে আসলেন, দেশে এসে অনেক কিছু মনে হলো না যে এখানে আমাদের আসলে অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু করার আছে, গোছানোর আছে? হ্যাঁ, দেশে যে বিষয়টা আমার মনে হয় যে নিউরোসায়েন্সটা, আমাদের নিউরোসায়েন্স হসপিটালটা এটা সেন্টার অফ এক্সিলেন্স স্টিল নাও, মানে বাংলাদেশের যে কোনো হসপিটালের চেয়ে আমি বলবো যে এই নিউরোসায়েন্স হসপিটাল মানে স্ট্যান্ডার্ড অনেক উঁচুতে। এখানে এসে আমাকে খুব একটা প্রবলেম ফেস করতে হয় নাই। কেন? কারণ আমি যাওয়ার সময় এখান থেকে গিয়েছিলাম, আসার পরে যখন আসলাম তখন আমি আমার ওই যে ইউকের যে নলেজ, ইউকের যে এক্সপোজার বা সেগুলো আমি এখন অ্যাপ্লাই করলাম। আর আমার মেইন টার্গেট ছিল হচ্ছে যে আমার যেই লাইফ সাপোর্ট মেশিনটা আমি রেখে গেছিলাম, আমার বাকি যে টিমমেটরা ছিল ডক্টর স্বাক্ষর এবং শুভ, তাদের সাথে যেই অসমাপ্ত কাজটা আমি রেখে গিয়েছিলাম সেটা সমাপ্ত করার একটা তাগিদ আমার মধ্যে ছিল। আচ্ছা, তো দেশে আসার পরপরই আমি 24-এর ব্যাক করলাম, হ্যাঁ 24-এ ব্যাক করলাম, করে আমি আবার আমার ওই ভেন্টিলেটর প্রজেক্ট নিয়ে রিসার্চে আমি ডুবে গেলাম। আচ্ছা, এই এখন পর্যন্ত আমরা দীর্ঘ সময় ধরে রিসার্চ করে পরবর্তী সময় আমরা তো দেখলেন যে ভেন্টাস 2টা আমরা আপগ্রেডেশন করলাম। আচ্ছা, বাংলাদেশে প্রথম দেশীয় হোমমেড ভেন্টিলেটর স্পন্দন তৈরির চিন্তাটা কি মানে পাশাপাশি চলছিল? স্পন্দনটা আসলে কি, ওটা প্রথম যখন কোভিড আসে, তো কোভিডের সময় আসলে আমরা দেখলাম যে আপনি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে যে লাইন অফ ডিমার্কেশন ক্রিয়েটের একটা টেন্ডেন্সি। সহজ কথাই হচ্ছে, দেখেন আপনি বলতেছেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার কথা, এবং তার মানে হচ্ছে এগুলো হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার। যে মানুষটা কৃষক তারও এটা মৌলিক অধিকার, যেই মানুষটা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাবান তারও মৌলিক অধিকার। আপনি তো মৌলিক অধিকারের মধ্যে লাইন অফ ডিমার্কেশন ক্রিয়েট করতে পারেন না। যে মানুষটা লাইফ সাপোর্ট লাগবে, একটা গরিবকে আপনি লাইফ সাপোর্ট দিতে পারছেন না। একটা কৃষক সে এসে বলতেছে যে আমি কি বাঁচবো না, আপনার কোনো উত্তর নাই তার জন্য। বাট লাইফ সাপোর্ট মেশিনগুলো পাচ্ছে হচ্ছে যারা ক্ষমতাবান, বিত্তশালী। সো আপনার চোখের সামনে আপনি যখন দেখবেন যে একটা মানুষ সিম্পল একটা ডিভাইসের অভাবে মারা যাচ্ছে, এটা আসলে বিং এ ডক্টর মেনে নেওয়া খুব কষ্ট ছিল আমাদের জন্য। তো ওই সময়টা আমরা একটা প্ল্যান করলাম, যে প্ল্যানটা অ্যাকচুয়াল মানে প্ল্যানটা আমার না, প্ল্যানটা ছিল ডক্টর স্বাক্ষর এবং বাজিদ শুভর। স্বাক্ষর এবং শুভ হচ্ছে কাজিন, ডক্টর স্বাক্ষর হচ্ছে কার্ডিওলজিস্ট, কার্ডিওলজি পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি। তো ওরা দুজন মিলে ফার্স্টে একটা প্ল্যান মেক আপ করলো যে আমরা একটা ভেন্টিলেটর ক্রিয়েট করব, কারণ শুভ যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এরপরে ওরা আমাকে এটাতে ইনভলভ করলো, যে আসিফ ভাই আমাদের সব খুব ভেরি ক্লোজ, বলে আসিফ ভাই আপনি একটু আসেন। তো আমি যাওয়ার পরে আমি একটু কোলাবোরেট করলাম, কারণ 2019 সালে আমি অ্যাপোলোতে ছিলাম এবং অ্যাপোলোতে থাকা অবস্থায় করোনা মহামারী আমি অনেক খুব কাছ থেকে দেখেছি। আর অ্যাপোলোর একটা সুবিধা ছিল হচ্ছে যে ইকুইপমেন্ট অনেক হাই ইকুইপমেন্ট, কাজে আমার ওই হাই ইকুইপমেন্ট ডিল করার একটা অভ্যাস ছিল। এবং ওই জিনিসগুলো তখন আমি যখন কোলাবোরেট করলাম যে আসলে আমরা একটু এভাবে করতে পারি, তখনই প্রথম স্পন্দনটা আমরা ফার্স্ট ভেন্টিলেটর স্পন্দনটা আমরা প্রোটোটাইপ তৈরি করলাম। প্রোটোটাইপের বিষয়টা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে। আমরা যেটা করলাম, প্রোটোটাইপটা তৈরি করার পরে আমরা ঢাকা মেডিকেল কলেজের ইথিক্যাল ক্লিয়ারেন্স নিলাম এবং প্রোটোটাইপটা ব্রেন ডেথ পেশেন্ট, যাদের ব্রেন মানে ক্লিনিক্যালি তারা ডেথ, অর্থাৎ ব্রেন কাট অফ হয়ে গেছে, ব্রেন ফাংশনের সাথে হার্ট এবং লাংসের কোনো যোগাযোগ নাই, ব্রেন ঘুমায় গেছে, এই ঘুম আর ভাঙবে না। সো আমরা ওই পেশেন্টের উপর যখন ট্রায়াল দিলাম ইথিক্যাল ক্লিয়ারেন্স নিয়ে, আমাদের 3 দিনের একটা সাকসেসফুল ট্রায়াল হলো। এবং ওই সময় 2021 সালে এই জিনিসটা নিয়ে বাংলাদেশে ব্যাপক সারা আসছিল, যে ফার্স্ট হোমমেড ভেন্টিলেটর স্পন্দন ট্রায়ালে গেছিলাম আমরা।
বাট দুঃখজনক যে বিষয়টা সেটা হচ্ছে যে আনফর্চুনেটলি আমাদেরকে ট্রায়ালটা বন্ধ করে দিতে হয়। কেন হয়, কি কারণে, আমি এত ডিপে যাব না। জি জি। তখন একটা হিউজ একটা প্রেশার আসে, প্রেশারটার কারণটা বলা দরকার। তো আমাদের যারা নীতি নির্ধারক বা আমাদের যারা, তারা আসলে প্ল্যান হচ্ছে যে টু ইম্পোর্ট ভেন্টিলেটার্স, বাইরে থেকে তারা ভেন্টিলেটার আমদানি করবে। এখানে তাদের ব্যক্তিগত স্বার্থ জড়িত কি জড়িত না সেই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। বুঝতে পেরেছি আমরা। তো বিষয় যেটা হচ্ছে যে দেশীয় উদ্ভাবনের চেয়েও তারা বিদেশি ইম্পোর্টের প্রতি তারা আগ্রহী, এবং এই যারা এই ধরনের জিনিস উদ্ভাবন করতে যাবে তাদেরকে একটা ট্রিমেন্ডাস প্রেশার ক্রিয়েট করে। প্রথম বিষয়টা হচ্ছে যে তুমি আমার সাথে আমার বাগে আসো। আপনি যদি মনে করেন যে না, তার বাগে আমি গেলে আমার এই প্রজেক্টটা আসলে আর আলটিমেটলি আগাবে না, সে গিলে ফেলবে, আপনি যখনই তাকে অ্যাভয়েড শুরু করবেন, দেন দ্যাট গাইজ উইল ক্রিয়েট হিউজ প্রেশার। এবং এই প্রেশারের কারণে অনেকের প্রেশারটা নিতে পারে না। আচ্ছা, যেমন আমার এটা তো আপনি teammate-রা- বলছেন নিশ্চয়ই কোনো একটা অন্য মহলের কথা, কিন্তু আমি- আমরা যদি বিশেষজ্ঞ চিকিৎসক মহলের কথা বলি, আপনি স্পন্দন তৈরি করার পরে তাদের মধ্যে অ্যাপ্রিসিয়েশন বা প্রতিক্রিয়াটা কি? বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতিক্রিয়া দিয়ে আসলে আপনি রুট লেভেলে হেলথ সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। বিশেষজ্ঞ কিন্তু চিকিৎসকরা আপনি যখন উদ্ভাবন করছিলেন তখন উদ্ভাবনের যে মোটিভেশনটা, সেটা কোনো না কোনো দিক থেকে আপনি কোণঠাসা হয়ে পড়ছিলেন, কিন্তু ওই জায়গায় কোনো একটা আশার আলো কিন্তু এরকম মোটিভেশন থেকে আসা সম্ভব না, যে আমি ছিল না। ওই ছিল সময় না। আমি বলবো যে না। আচ্ছা। 2021 সালের যখন আমাদের ট্রায়াল স্টপ হয়ে গেল, সবাই পিনপতন নীরব, আচ্ছা। এবং এই নীরবতা ভীষণ মাপে নীরবতা। ওই সময় ডক্টর স্বাক্ষর, শুভ দুজনেই চাইলো তারা দেশ ছেড়ে চলে যাবে। সিচুয়েশনটা খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক ছিল। বাট বিইং এ সিনিয়র অ্যান্ড টিম লিডার, আমি তাদেরকে তখন বললাম যে বিকজ প্রজেক্টটা সম্পূর্ণ কনসেপ্ট তারা প্রথমে আনছে, আমি বললাম যে না, বেটার আমরা স্টাডি, আমাদের গবেষণা চালায় যাই, চুপ হয়ে যাই, গবেষণা চলুক, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা আরো আপগ্রেড ভার্সনের দিকে মনোযোগী হই। তারপর আমরা আবার রিসার্চে নেমে গেলাম, যেহেতু ট্রায়াল স্টপ হয়ে গেছে। তো রিসার্চ ট্রায়াল করতে করতে আলহামদুলিল্লাহ তখন ছিল আমাদের ভেন্টিলেটরের একটা মোড অনলি। এরপরে আমরা 3টা মোড নিয়ে কাজ করলাম, এবং 3টা মোডই এখন আলহামদুলিল্লাহ পারফেক্টলি ইটস ওয়ার্কিং। দারুণ একটা ব্যাপার। এই তো আমরা ওই সময়টা ভেঙে না গিয়ে আমরা রিসার্চটা কন্টিনিউ করলাম, করে আজকে হচ্ছে যে এই সাফল্য। স্পন্দন থেকে ভেন্টাস, ভেন্টাস। দীর্ঘ একটা সময়, একটু ভেন্টাসের গল্পটাও শুনতে চাই। আমাদের প্ল্যানগুলো আসলে খুব সিম্পল মানে কি, এটা শেয়ার করা দরকার সবার জি, উদ্দেশ্যে, জি। কিন্তু এটা সবাই দেখবে প্রোগ্রামটা। দেখেন, মনে করেন বাংলাদেশের একটা খালের পাশে, আপনি সিচুয়েশনটা চিন্তা করেন, একজন কৃষক, সে বুকে হাত দিয়ে পড়ে গেছে মাটিতে, তার হার্ট অ্যাটাক হয়েছে। তো আপনি যদি ওই মাঠের কাদা না মারান, আপনার কাছে এই জিনিসটা আসবে না। আপনার কাছে কল্পনা হতে পারে ওখানে একটা এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করে নামলো, ওখানে দামি দামি ইকুইপমেন্ট নিয়ে মাস্ক টাস্ক পরে একটা টিম নামলো, এগুলো অনেক কল্পনা আমার কাছে। একদম ভেরি সিম্পল, আপনার ওখানে কনসেপ্টটা হবে, আমাদের একটা টিম ওখানে যাবে, এই মানুষের যেহেতু হার্ট অ্যাটাক হয়েছে ফর এক্সাম্পল, তার তো ফুসফুস পরিষ্কার, তার তো ফুসফুসে কোনো প্রবলেম নাই, অর্থাৎ মানুষটা শ্বাস নিতে পারছে না হার্টের কারণে। যে মানুষটা স্ট্রোক করছে, তার তো ফুসফুসে কোনো প্রবলেম নেই, মানুষটা স্ট্রোকের কারণে শ্বাস নিতে পারতেছে না। আপনি আমি কি স্বাভাবিক বাতাসে অক্সিজেন নিচ্ছি না? আমাদের কি কোনো মেশিন লাগতেছে? তার মানে আপনি যদি ওই মানুষটাকে এমন কোনো সাপোর্ট দিতে পারেন যে স্বাভাবিক বাতাস থেকে সে শ্বাস নিতে পারবে, হি ক্যান টেক ব্রেথ। তো আমাদের কনসেপ্ট ছিল স্পন্দন ভেরি সিম্পল। জি। এটাতে মানুষ ভিতরে কি আছে, মনিটরে কি শো করতেছে, নো নিড। ওখানে যাবে, একটা বাটন চাপ দিবে, সে শুধু জানবে যে আমাকে এই বাটনটা টিপতে হবে। বাটন টিপার সাথে সাথে ভেন্টিলেটর উইল ওয়ার্ক অটোমেটিক্যালি, স্টার্ট শুরু করে দিবে। জি। ওখানে বিভিন্ন বয়সের কতটুকু ভলিউম সেটা থাকবে, বয়স অনুপাতে রেট নির্ধারণ করা যাবে, অর্থাৎ মিনিটে আপনি কয়টা শ্বাস দিবেন। ভেরি সিম্পল ফেনোমেনন। তো যেটা হবে, এই ভেন্টিলেটর যেহেতু আপনার অক্সিজেন সোর্স লাগতেছে না, এই ভেন্টিলেটরটা রুম এয়ার দিয়েও কাজ করতে পারতেছেন, অক্সিজেন দিয়েও কাজ করতে পারতেছেন, আবার যখন হাই প্রেশার সিস্টেম যেটা অ্যাকচুয়াল ভেন্টিলেটর, সেটা দিয়েও কাজ করতে পারতেছেন। তো ছোট্ট হ্যান্ডি ডিভাইসটা আপনি নৌকার মধ্যে সেট করতে পারবেন, আচ্ছা। বিকজ একটু ব্যাটারি ব্যাকআপ হলে ইট ক্যান ওয়ার্ক। তো যে জায়গায় অ্যাম্বুলেন্স যেতে পারে না, সেখানে তো নৌকা যাবে, সেখানে নৌকা যাবে, তো ঠেলা গাড়ি যাবে, কিছু তো একটা যাবে। কিছু তো একটা যাবে। তো আমাদের প্ল্যানটা ছিল এরকম যে দেশে একটা, সে ফর এক্সাম্পল 111 একটা হেলথ কোড, কেউ একজন ফোন করবে, সেখান থেকে বিভাগে চলে যাবে, বিভাগ থেকে থানায়, থানা থেকে ইউনিয়নে, অর্থাৎ প্রত্যেকটা কোড থাকবে, সে তার কোডে ডাকবে, এবং যখন ইউনিয়নে যাবে, ইউনিয়নে যেই ইএমএস অর্থাৎ ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস টিম, দে উইল রেসপন্স, এবং ওটা ন্যাশনাল সার্ভারে উঠে যাবে যে সে কখন আপনার সহায়তা চেয়ে ফোনটা দিছিল। তারপর তারা সেখানে যাবে, সেই মাঠ থেকে সেই কৃষকের মুখে একটা নল ঢুকায় মেশিনটা স্টার্ট করে দিবে। এই মেশিনটা যখন থানা লেভেলে চলে আসবে,
তখনই আমাদের ভেন্টাসের প্রোটোটাইপ 2 কাজ হবে। তার মানে এখন একটু আপগ্রেডেড। তার মানে যে ভেন্টাস ছিল আপনি সেটা 1 লাখ টাকার কমে তৈরি করতে পারবেন। আচ্ছা আচ্ছা এত টাকার দরকার নেই। কাজে যে ছেলেটা ওভার ড্রাইভ করতেছে তার তো একটা স্বপ্ন থাকতে পারে যে আমার বাবাকে আমি বাঁচাবো লাইফ সাপোর্ট অবশ্যই। মেশিন দিয়ে। তার পক্ষে তো প্রতিদিন 1.5-2 লাখ টাকা বিল দেওয়া কোয়াইট ইম্পসিবল। তার মানে এই জিনিসটা তার হাতের নাগালে চলে আসবে। অর্থাৎ যেহেতু এটা অক্সিজেন সোর্স লাগতেছে না, ইট ক্যান ওয়ার্ক ইন রুম অ্যাটমসফিয়ার। একদম হ্যাঁ, সে কাজ করতে পারবে। যখন আপনি থানা লেভেলে আসবেন তখন সবে যে প্রোটোটাইপ 2 ভেন্টাস, এটা একটু আপগ্রেডেড, অর্থাৎ 3টা মোড এখানে আছে। আচ্ছা আচ্ছা এরপর আপনি যখন ডিস্ট্রিক্ট লেভেলে যাবেন তখন হবে 5টা মোড। এরপর যখন আপনি টার্সিয়ারি লেভেলে যাবেন তখন হবে 7টা মোড। এক্ষেত্রে আমাদের হেলথ সেক্টরে খরচটা অনেক কমে আসবে। আপনি যদি কল্পনা করেন আপনি ইউনিয়ন লেভেলে ভেন্টিলেটর নিয়ে যাবেন, এটা অলরেডি কল্পনা। এটা জাস্ট টোটাল ওয়েস্টেজ অফ মানে মানি অফ দ্য গভর্নমেন্ট। কেন বলছেন এটা? এটার বলার পেছনে অর্থ হচ্ছে একটা সিস্টেম ডেভেলপ করতে অনেকগুলো জিনিস একসাথে চলতে হয়। ম্যান পাওয়ার অনেক বড় একটা ফ্যাক্টর। আপনাকে আমি একটা সাবমেরিন দিয়ে দিলাম যে আপনি চালান, আপনি তো সাবমেরিন কখনো দেখেন নাই ভাই। একদম আপনি সাবমেরিন চালানোর আগে সাইকেল চালানো শিখতে হবে, সেখান থেকে হয়তো মোটরসাইকেল, সেখান থেকে ড্রাইভিং সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। আমি আপনাকে একটা সাবমেরিন ধরায় সবাইকে বললাম যে অমুকের কাছে আমি সাবমেরিন দিয়েছি, আচ্ছা বাট আমি কিভাবে অপারেট হবে এটা জানবো না। তা আপনার কাছে আমি দিলাম, আপনি করবেন কি, এটা চালাবেন না কখনো, কারণ আপনি ভয় পান, আপনি জানেনই না, বুঝেনই না। সেটাই আলটিমেটলি 5 বছর পর সাবমেরিনটা বসে যাবে, নষ্ট হয়ে যাবে। তার মানে এই পুরো সাবমেরিন প্রজেক্টটাই হচ্ছে অপচয়। একদম এক্স্যাক্টলি লাইক দিস। আপনি যদি থানা লেভেলে এখন বলেন যে আপনি ডায়ালাইসিস মেশিন দিবেন 10টা, সো ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে ডায়ালাইসিস মেশিন কিভাবে চলে। একদম এখানে একজন অপারেটর থাকতে হয়, হাইলি স্কিলড অপারেটর, যেটা মনিটরিং থাকতে হয়। ডায়ালাইসিস চলাকালীন আপনার ব্লাড প্রেশার ফল করে আপনি কলাপস করতে পারেন। যদি কলাপস করেন আপনাকে সিপিআর কে দিবে, ভেন্টিলেটর কে, ডিফিব্রিলেট কে করবে, আপনার প্রেশার বেড়ে গেল, সুগার কমে গেল, আপনার হার্ট অ্যাটাক হলো, স্ট্রোক হলো, এগুলো ম্যানেজ কে করবে? আলটিমেটলি এই যেই আপনি কনসেপ্টটা সাজাচ্ছেন, আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এই প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে। এখানে জনগণের অর্থের একটা বিষয়। সো ফার্স্ট অফ অল অবশ্যই আপনি দিবেন, বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ক্রিয়েট ম্যান পাওয়ার। যারা ম্যান পাওয়ার তৈরি করতে হবে, ইকুইপমেন্ট, তারপর আপনি দেন। এক্স্যাক্টলি আপনি যদি কল্পনা করেন যে একদম প্রত্যন্ত অঞ্চলে ভেন্টিলেটর যাবে, জি ইট উইল নট ওয়ার্ক, বিকজ একজন চাষি বা একজন যে একদম রুট লেভেলের স্বাস্থ্য খাতে যে ছেলেটা কাজ করতেছে, আমাদের এই বয়সে এসে এখন এত এক্সপিরিয়েন্সের পরেও আমাদের মাঝে মাঝে ভেন্টিলেটর মোডে ঝামেলা হয়ে যায়। আমরা চিন্তা করি যে কোন পেশেন্টকে কোনটা দিব। আপনি যদি এই কনসেপ্ট থানা লেভেলে নিয়ে যান, হবে না তো। একদমই তাই। তার মানে এখানে আমাদের খুব হ্যান্ডি কিছু লাগবে, বাট এটা হবে সিস্টেম, রেফারেল সিস্টেম। আস্তে 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 আপগ্রেডেশন হবে। আমাদের মূল টার্গেট হচ্ছে হোয়াট এভার দ্য পেশেন্ট ইজ, উই শুড সেভ দ্য লাইফ। আমাদের আগে জীবন বাঁচাতে হবে, আচ্ছা তারপর আস্তে আস্তে রেফারেল সিস্টেমের মাধ্যমে প্রায়োরিটিতে যাবে। কাজে নিচেই যদি আপনি একদম 5th লেভেলের যে ইকুইপমেন্ট সেটা যদি আপনি একদম গ্রাউন্ড লেভেলে দিয়ে দেন, ইট উইল নট ওয়ার্ক। তাহলে কি স্যার আমরা এখানে বলতে পারি যে মেশিনারিজের সাথে সাথে স্কিল পিপলও লাগবে, একই অবশ্যই। সাথে তৈরি করতে হবে? আর মেশিনারিজ থানা লেভেল, ইউনিয়ন লেভেলে দামি মেশিনারিজের পক্ষে আমি না। আচ্ছা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। একদমই একদমই কারণ এখানে হবে কি, এগুলো মনিটরিং হয় না, ম্যান পাওয়ারের ঘাটতির কারণে। মনিটরিং না হলে এখানে অবশ্যই ইকুইপমেন্ট লাগবে, কিন্তু ডিমান্ড ওয়াইজ আপনার সিমেন্স থেকে শুধু দামি দামি মেশিন তো ওখানে, বাট এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার পার্সোনাল হতে পারে, বাট সমষ্টিগত বা জাতীয় স্বার্থে আসলে খুব একটা ইম্প্যাক্ট আসবে বলে আমার মনে হয় না। জি স্যার, অনেক রকম নিরাশার গল্প যেমন আছে, সেই সঙ্গে অনেক আশার গল্পও আছে। সেই আশার গল্পগুলো আপনার থেকে একটু জানতে চাই যে বর্তমানে বাংলাদেশের চিকিৎসা খাতকে আপনার চোখে বা আপনার দৃষ্টিতে আপনি কোন জায়গায় দেখছেন, সম্ভাবনার জায়গাগুলো যদি জানতে চাই। সম্ভাবনার জায়গাগুলোর মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বাচ্চারা খুবই নলেজেবল। বিশেষ করে আমি যখন লন্ডনে ছিলাম, আমি তাদের এক্সপিরিয়েন্স বা তাদের এডুকেশনাল ইয়েগুলো দেখছি, আমাদেরটাও দেখছি, একই সাথে আমি কম্পেয়ার করছি। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, এনএইচএসে যারা ডক্টররা কাজ করতেছে তারা অনেক ডক্টর বাংলাদেশ থেকে চলে গেছে। আনফর্চুনেটলি আমরা তাদেরকে আর দেশে আনতে পারবো না, তারা খুবই কোনোদিন দেশে দুঃখজনক ফিরবে না। ব্যাপারটা। এই কারণেই ফিরবে না, কারণ সে যখন চিন্তা করবে যে আমি একটা থানা হেলথ কমপ্লেক্সে আছি, ভাই আমি মাইর খাওয়ার ভয় আছে আমার, যে কোনো সময় যে কেউ এসে আমার কলার চেপে ধরতে পারে। বাট এনএইচএসে কেউ যদি জাস্ট আপনাকে ব্ল্যাক বলে, ব্ল্যাক ডক্টর, সাথে সাথে তাকে ইমপ্রিজনমেন্ট হয়ে যাচ্ছে, শাস্তি হয়ে যাচ্ছে। কাজেই আপনি সুরক্ষা আইনগুলো খেয়াল করছেন যে একজন চিকিৎসক সুরক্ষা আইন কতটুকু স্ট্রং সেখানে পেশেন্ট আপনার সাথে আপনাদেরকে মানে কোনো অড লুকিং বা অড অ্যাটিটিউড করলেও আপনার কাছে যদি মনে হয় ইউ আর ফিলিং থ্রেট, সেক্ষেত্রে আপনি আইনে আপনার পাশে দাঁড়াচ্ছে। একদমই আর এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনাকে মেরে যদি কেউ তক্তাও করে ফেলে,
এখানে আলটিমেটলি একটা আপোষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই নিরাপত্তা বিষয়টা অনেক বিষয়। আর দ্বিতীয় জিনিসটা আমার কাছে মনে হয়, এই যে মনে করেন আমি একটু আগে যে রেফারেন্সগুলো দিলাম, এই যে দামি যন্ত্রপাতিগুলো আনা হচ্ছে, দিন শেষে ব্লেম দেয়া হবে ডাক্তার নাই, ডাক্তার এগুলা কাজ করে না। আপনি পলিটিক্যাল ইয়েটা একটু মোটিভটা একটু চিন্তা করেন। জি, জি। তার মানে হচ্ছে একটা সিন্ডিকেট নিজেদের পকেট ভরতেছে, বাট ব্লেম দিয়ে দিচ্ছে ডক্টরদের উপরে। অথচ ডক্টর কিন্তু পারচেজের সাথে একদমই জড়িত না। একদমই। ডক্টর কিন্তু ম্যান পাওয়ার ইয়ের সাথেও জড়িত না। তার মানে এখানে দুইটা ফেনোমেনন কাজ করে। এক হচ্ছে যে দেশীয় চিকিৎসা ব্যবস্থাকে আপনি ছোট করতেছেন, দ্বিতীয় হচ্ছে আপনি বা আপনারা অথবা একটা সিন্ডিকেট নিজেদের আখের গুছাচ্ছে। বা আরেকটা বিষয়, এই যে নেগেটিভ নিউজগুলো তৈরি হচ্ছে ইন্টেনশনালি, এগুলো দিয়ে এই গ্রুপ অফ পিপলকে বায়াস করা হচ্ছে টু গো অ্যাব্রড। একদমই তাই। স্যার, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে, কিন্তু আপনার অভিজ্ঞতার জায়গাটা এত সমৃদ্ধ এবং একাধিক ক্ষেত্রে আমি বলবো, আমি যদি বলি চিকিৎসা ক্ষেত্র, প্রকৌশলী, গবেষণা, উদ্ভাবন, সব ক্ষেত্রকেই আপনি টাচ করে গেছেন। আমি একটু আপনার সাহিত্যের বিষয়টা জানতে চাইবো একদম শেষ পর্যায়ে। আপনি বেশ কিছু বইও লিখেছেন। হ্যাঁ, সাহিত্যের যে বিষয়টা সেটা আসলে আমার মা কবিতা লিখতেন। জি। আমার মা ভালো গল্প লেখেন, কবিতা লিখতেন, সেখান থেকেই পাওয়া। তো প্রথম কবিতা লেখা শুরু হয় কলেজ লাইফে, নটরডেম কলেজে। তখন আমি কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাবের সাথে অ্যাক্টিভলি জড়ায় ছিলাম। তো সেখানে অনেকগুলো কবিতা লেখার পরে কবিতাগুলো আসলে ওই সময় আর পাবলিশ হয়তো করা হয় নাই, ওই সময় সুযোগও ছিল না। আচ্ছা। পরবর্তী সময় গ্র্যাজুয়েশন লাইফে এসেও কবিতা লিখলাম। আপনার বইগুলোর নাম জানতে চাই। বই দুটো হচ্ছে কবিতার বই, একটা হচ্ছে বাউন্ডিলে কবি আর তার খাতা। বাহ। এটা আমি ডক্টর সুমন অনিরুদ্ধ সহ, ডক্টর বেলা ম্যাডাম সহ বেশ কয়েকজন মিলে, কবি মিলে আমরা এটা বের করছিলাম। এটা প্রথম এবং দ্বিতীয় খণ্ড আসছিল, একটা হচ্ছে বইমেলা 2020-এ, একটা হচ্ছে 21-এ। তারপর হচ্ছে ছোট গল্প সংকলন ছিল দ্বৈত স্বর, আমি আর ফারহান আলী বের করছিলাম। আর এরপরে হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তার বিষয়টা খুব ইন্টারেস্টিং। মানে একই মানুষ, আপনি আপনার মধ্যে দুইটা মাইন্ডসেট আপনি ঘুরেন। আপনি যখন প্রয়োজন হয় তখন এক রূপ দেখান, আবার যখন আপনি অন্ধকারে চলে যান তখন আপনি আরেকটা রূপ ধারণ করেন। এই যে আপনার ডুয়েল ক্যারেক্টার, মানুষের যে মন মানসিকতার যে চেঞ্জগুলো, ওটাই হচ্ছে দ্বৈত সত্তার মেইন কনসেপ্ট। এটা কত সালে লিখেছেন স্যার? দ্বৈত সত্তার গল্প অনেকগুলো আগে, অনেক, বাট এগুলো সংকলন করে বের করছিলাম 2022-এ। আচ্ছা, চমৎকার। এভাবেই আসলে আপনার সাহিত্য চর্চাও এগিয়ে যাক আপনার প্রফেশনের পাশাপাশি। নিশ্চয় সুস্মিতা আরো কিছু বলতে চাও? আপনার জন্য অনেক শুভকামনা থাকছে, এভাবেই দেশের জন্য, চিকিৎসা খাতের জন্য আপনাদের অবদান চলতেই থাকুক। আবারও নিশ্চয়ই কোনো সময় কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, দোয়া রইল, শুভকামনা।